কেমন আছো দাদা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির অ্যান্ড ওয়েলকাম টু পাবলের ক্লাস। সো আগের ক্লাসটা 22 মিনিট, আমি 8 মিনিট আগে থেকে আমি ভাবছিলাম যে ক্লাস মেবি শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। তো আমি 8 মিনিট আগে থেকে আমি ক্লাস অফ করে দিছি। সরি। সো আজকে আমরা পড়বো, আজকে আমি আগের ক্লাসে আরো পড়াইতে পারতাম, আরো কিছু ইনফরমেশন দেওয়ার বাকি ছিল, যদিও সেগুলো আজকে এখন দিব, এই ক্লাসে দিব, 4th ক্লাস। সো কোথায় ছিলাম আমরা? আমরা হচ্ছে একটা কথা বললাম না যে গামার ব্যবহারটা আমরা আবার আজকে একটু বলি, হালকা বলবো। সেটা হচ্ছে গামার ব্যবহার থেকে আমরা গ্যাসের আণবিক বিন্যাস সম্পর্কে জানতে পারি। গ্যাসটা একাণবিক নাকি দ্বিআণবিক নাকি বহু পরমাণবিক ত্রিআণবিক, এটা আমরা জানতে পারবো। তারপরে গ্যাসের ভিতরে শব্দের বেগ আমরা জানতে পারবো। কিভাবে জানতে পারবো? সেটা হচ্ছে গামা ইজ ইকুয়ালস টু রুট ওভার গামা, মানে ওই যে মোলার আপেক্ষিক তাপ, সরি এই যে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা, গামা ইন্টু পি গ্যাসের আয়তন বাই গ্যাসের ঘনত্ব। এটা থেকে আমরা জানতে পারবো গ্যাসের ভিতরে শব্দের বেগ কত। আরেকটা জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় চাপ এবং আয়তনের সম্পর্ক কিভাবে স্থাপন করা যায়। সেটা হচ্ছে পিভি গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা আদর্শ গ্যাস থেকে কি জানি? পিভি ইজ ইকুয়ালস টু ধ্রুবক, কিন্তু রুদ্ধতাপী প্রক্রিয়ায় আমরা এই পিআরভি এর সম্পর্কটা আমরা প্রকাশ করি পিভি গামা ইজ ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে গামার সিগনিফিকেন্সটা বুঝতে পারলাম। তো এখানে আরো কিছু বলার নাই, খুব বেশি কিছু সূত্র প্রতিপাদন করেছে। পিভি গামা, টিভি গামা -1 আর টিপি গামা, দাঁড়া আমি এটা বলি, আমি এটা লিখে রাখছিলাম এখানে, মানে আমার একটা সিস্টেম অনুযায়ী লিখে রাখছিলাম দাদা। একটা সিস্টেম আছে না, আমার একটা আলাদা সিস্টেম আছে, ঠিক আছে? টিপি ইজ ইকুয়ালস টু গামা টিভি, টিপি টিভি পিভি, মনে রাখবো। টিপি টিভি পিভি, আবার টিপি টিভি পিভি, টিপি টিভি পিভি, টিপি গামা, টিভি গামা -1, টিপি টিভি পিভি, পি হচ্ছে গামা, আর টিপি টিভি পিভি, পিভিতে কি হয়? পিভিতে হয় গামা, শুধু গামা। টিপিতে কি হয়? টিপিতে হচ্ছে টি এর সাথে গামা আছে আর পি এর সাথে 1 মাইনাস গামা আছে। আর টিভিতে কি হয়? গামা -1 আছে। ঘুলা যাচ্ছে, তাই না? ঘুলা যাচ্ছে, হ্যাঁ, এটা ঘুলানোর জিনিস, এটা ঘুলানোরই জিনিস দাদা। এইখানে এইরকম অবজেক্টিভ আসে কিন্তু এখান থেকে মিক্স করে এমন একটা অবজেক্টিভ। টিপি গামা বয়েলের সূত্র, প্রথমে পিভি বয়েলের সূত্র, ভাই আমি একদম ক্লিয়ার লাস্টে। পিভি বয়েলের সূত্র, পিভি বয়েলের সূত্র, পিভি গামা ইজ ইকুয়ালস টু ধ্রুবক রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। গেল। এবার আসবো আমরা চার্লসের সূত্র, টিভি এর সূত্র, টিভিতে কি হয়? গামা -1 হয়, গামা -1 হয়, টিভি গামা -1। আর পিভিতে কি হয়? গামা ইন্টু 1 মাইনাস গামা। বুঝলে? এবার একটু জাস্ট খাতা একটু লেখো টিপি টিভি, আমি চোখ বন্ধ করে বলতেছি, তুমি লিখো টিপি টিভি পিভি। পিভিতে আমি দিব গামা, ওকে? টিভিতে আমি দিব হচ্ছে গামা -1, আর পিভিতে দিব হচ্ছে আমি পি এর সাথে দিব গামা আর ভি এর সাথে দিব 1 মাইনাস গামা। টিপি টিভি পিভি, টিপি টিভি পিভি, এখানে গেল গামা, এখানে গেল গামা -1, এখানে গামা ইন্টু 1 মাইনাস গামা। বুঝছে? এখানে আঁকি বুঝিয়ে দিলাম, আঁকি বুকি করে। তারপরে আসবে হচ্ছে অ্যাডিয়াব্যাটিক রেখা সমস্ত রেখার চেয়ে অধিকতর খাড়া।
আচ্ছা আচ্ছা, খাড়া, ঠিক আছে। একটি রেখা কতটা খাড়া সেটা বোঝার জন্য রেখাটি ঢাল তথা ধনাত্মক। তো কি হয়েছে বেটা, কি হয়েছে বেটা, 20-21 বছর বয়স হয়ে গেছে বেটা, খাড়াতে কি, খাড়া বললে হাসি লাগবে না তো কি করবে, বুঝছো? কত কিছুই। রিল্যাক্স, রিল্যাক্স। একটি রেখা কতটা খাড়া সেটা বোঝার জন্য রেখাটির ঢাল তথা ধনাত্মক অনুভূমিক অক্ষের সাথে উৎপন্ন কোণ দ্বারা নির্ণয় করা যায়। এখন এই একটা চিত্র এখানে আঁকানো হয়েছে, দাঁড়া আমি বলতেছি। রুদ্ধতাপীয় ঢাল ইজ ইকালস টু গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল। এটা হচ্ছে আমার মেইন লাইন, এটা হচ্ছে আমার মেইন লাইন। দাঁড়া, রুদ্ধতাপীয় ঢাল ইজ ইকালস টু গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল। রুদ্ধতাপীয় ঢাল ইজ ইকালস টু গামা, তাহলে ডিপেন্ড করতেছে কোনটার উপরে। রুদ্ধতাপীয় তাপ বা সমষ্ণ রেখার তাপ ইজ ইকালস টু গামা। এই যে দেখো এখানে বলা আছে, এই যে রুদ্ধতাপীয় ঢাল ইজ ইকালস টু গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল। আমি ভুল বললাম, মানে দেখতেছি এক জিনিস কিন্তু ক্যামেরার সামনে বলতেছি আরেক জিনিস। রুদ্ধতাপীয় রেখার ঢাল ইজ ইকালস টু গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল, এটা লিখবা। আর দেখছো কতটা খাড়া, এটা হচ্ছে সমষ্ণ রেখা, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। এটা মনে করো এটা সাধারণ এইভাবে, বাট রুদ্ধতাপীয় কি হচ্ছে এইভাবে, খাড়া দেখছো ঠাস করে উঠছে। বাট এটা একটা একটা পি আর ভি এর যে সমতাটা আছে, মানে মানে কি বলে এটা, কি বলে, বয়েলের সূত্রর একটা একটা সামঞ্জস্য রেখে চলছে পি এর সাথে ভি। বাট এটা কিন্তু রাখেনি, এটা রাখছে উপরেরটা সমষ্ণ রেখা রাখছে, বাট রুদ্ধতাপ রাখেনি। এখন রাখিনি কারণ এই যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে এত গুণ গামা গুণ খাড়া, বুঝতে পারলে এবার? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপশক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করার জন্য যন্ত্রের প্রয়োজন। এই যন্ত্রই হচ্ছে তাপ ইঞ্জিন। এইবার হচ্ছে আমরা দ্বিতীয় সূত্রে আইছি, কিন্তু এবার আমরা শক্তির ফ্লো কোন দিকে হবে। এর আগে আমরা প্রথম সূত্র কি শক্তির নিত্যতা সম্পর্কে জানলাম, ডিকিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডব্লিউ জানলাম। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র আমরা তাপের ফ্লো কোন দিকে হবে সেটা আমরা জানবো। তাহলে সহজে অন্যদের শক্তিতে রূপান্তর হতে চায় না, তাপ সহজে অন্য কোনো শক্তিতে রূপান্তর হতে চায় না। এখন তাপ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তরের জন্য একটা যন্ত্রের প্রয়োজন হবে, সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া তাপের রূপান্তর সম্ভব নয় এবং তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা অসম্ভব। তাপকে কখনো রূপে সম্পূর্ণ কাজে রূপান্তর করতে পারবো না ভাই, অনেকে অনেক ট্রাই করেছে, পারেনি। এবার আসবে হচ্ছে কার্নো, মানে এই 4 জনের নাম ভাই পড়তে পড়তে ভাই, কার্নো, প্লাঙ্ক, ক্লসিয়াস, কেলভিন। কার্নো, প্লাঙ্ক, ক্লসিয়াস, কেলভিন এক একজন এক এক রকম তত্ত্ব দিছেন। এক একজন তাপ শক্তিকে কাজে রূপান্তর করার জন্য এক এক রকম কথা বলে দিয়েছেন। তাপ শক্তিকে যেহেতু কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যাবে না, কিন্তু তাও তারা কিছু কিছু কথা বলেছেন। নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তি রূপান্তর সক্ষম এমন যন্ত্র নির্ণয় সম্ভব না, এটা বলেছে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন আমরা পড়বো নেক্সটে। নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় না, অসম্ভব। প্লাঙ্ক কি বলেছে, কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তুকে তাপ শক্তি সংগ্রহ করে অবিরামভাবে কাজে রূপান্তর করে। তাপ এবং কাজের রূপান্তর চলতেছে, কিন্তু তাপ এবং কাজের রূপান্তর চলতেছে। একজন বলতেছে ও যাবে না, আরেকজনও বলছে যাবে না, আরেকজন, সবাই বলবে যাবে না, বাট সবাই বলছে কিছু না কিছু। বাইরের শক্তি ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তরণ সম্ভব না। আমরা বললাম না, আমি আগের দিন কি বলেছিলাম, আগের একটা ক্লাসে আমি মনে হয় বলেছিলাম যে তাপের ফ্লো কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে তাপমাত্রার উপর। আমি কোনো
আমি কোনো একটা বোতল নিয়ে দেখাইছিলাম যে একটা বোতলে আমি যখন তাপ দিব তখন তাপের ফ্লোটা কোন দিকে হবে সেটা ডিফাইন করবে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। সেই কথাটা এখানে আমি বলেছিলাম আমার ক্লাসে যে এই তাপের ফ্লোটা কখনো নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় হয় না, এটা অসম্ভব ভাই। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপের ফ্লো হয়, বাট নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপের ফ্লো হয়, এটা সম্ভব সম্ভব না ভাই। তাই বলিছে যে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তরণ করা সম্ভব নয়, যন্ত্র লাগবে তার জন্য আমার আলাদা, স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াস ভাবে রূপান্তর হবে না। তারপরে বলছেন হচ্ছে কেলভিন, কোনো বস্তুকে এক পরিপার্শ্বিক শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। এটা আমি বুঝিনি, তাপগতিবিদ্যার মানে এটা আমি বুঝলাম না, কেলভিনের বিবৃতি বুঝিনি ভাই, আসে না এগুলো, আসে না বলে বুঝলাম, বুঝাইতে পারিনি জিনিসটা। কোন বস্তুকে এক পরিপার্শ্বিক শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে, ধর আমরা একটা বরফে আমি আরো শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। আচ্ছা যাই হোক, আমি জাস্ট স্কিপ দিস। কোনো বস্তুকে এক পরিপার্শ্বের শীতলতর অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। আচ্ছা যাই হোক, স্কিপ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জেনেছি যে বিভিন্ন রকমের শক্তির মধ্যে রূপান্তর সম্ভব এবং কোনো শক্তির বিলোপ ঘটলে সমপরিমাণ অপর শক্তির উদ্ভব ঘটে, শক্তির কোনো বিনাশ নেই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে একটি বস্তু সিস্টেমে যতটা তাপ হারাবে ততটা সিস্টেম ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। তাপের প্রবাহের দিক জানা হলে সিস্টেম দুইটি তাপমাত্রা জানা একান্ত প্রয়োজন। কোন নিম্নতর তাপমাত্রা সিস্টেম থেকে তাপ বের করে আনতে হলে তার জন্য আমাদের যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। প্রকৃতিতে শক্তির রূপান্তরের দিক নিয়ে যে অভিজ্ঞতা, তা থেকেই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র উদ্ভব ঘটে। কোনো শক্তির কোন দিকে বা কতখানি রূপান্তর হবে বা সূত্র প্রতিপাদ্য বিষয়। সামারাইজ করি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জেনেছি যে শক্তি কনভার্ট হবে, শক্তি neither be created nor be destroyed, it's actually converted from one form to another। সবাই তো জানি এটা, সেই সেম কথাই বলা হয়েছে ভাই। তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা জানি যে বস্তু যতটা তাপ হারাবে ঠিক ততটা শক্তি সে গ্রহণ করবে। কোনো নিম্নতর তাপমাত্রা সিস্টেম থেকে তাপ বের করে আনতে হলে যান্ত্রিক শক্তি ব্যয় করতে হবে। আমি শক্তি পাইতে হলে আমার শক্তি অপচয় করতে হবে, শক্তি কনভার্ট করতে হবে আমাকে। আমি স্পন্টেনিয়াস ভাবে কোনো বস্তু থেকে শক্তি পাবো না অনবরত। এটাই বলছে যে সায়েন্টিস্ট, যে 4 জন সায়েন্টিস্ট আছে না, ওরা এটাই বলছে যে আমি তাপ দিব অনবরত, যে শক্তি পাবো তাপ থেকে, সেটা কখনোই সম্ভব না। এটা বুঝলে বিষয়টা? এটাই বলা হয়েছে এখানে। কোন শক্তি কোন দিকে কতখানি রূপান্তর হবে বা কি অবস্থায় সেটা হচ্ছে, তা আমরা দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এরপর আসবো আমরা প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে হচ্ছে উভমুখী প্রক্রিয়া বা রিভার্সেবল প্রসেস। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তী করে এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীত থাকে, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তী করতে পারে না, অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান হয় না। দাঁড়াও ভাই বলতেছি। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে, মানে আমি ধরো একটা জিনিসে তাপ দিলাম, সে তাপ শোষণ
করি অন্য একটা ফর্মে, অন্য একটা শক্তিতে রূপান্তর হয়ে গেল। এখন রিভার্সেবল প্রসেসে কি হবে, নাম শুনে বোঝা যাচ্ছে যে ওই যে রূপান্তর হলো না, ওই বস্তু আবার তার চারপাশ থেকে শক্তি শোষণ করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। সেটা দেখলে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়, রিভার্স হয়ে আসতে পারে, ব্যাক আসবে, ছুরি মারলাম আবার ফিরে আসবে। বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তী করে সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান থাকে। তাপ শক্তিকে আমি কাজে কনভার্ট করব, তো প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল, যোগফল বা সমষ্টি সমান থাকবে। আমি কনভার্ট হওয়ার পরে যে তাপ এবং কাজের ফলাফল যা হবে সমষ্টি, ব্যাক করার ফলেও সেই সমষ্টি সেম হবে। এটাই। বরফ তাপ শোষণ করে পানিতে রূপ পরিবর্তিত হয়, আবার সেই পানি থেকে সমপরিমাণ তাপ অপসারণ করলে পুনরায় বরফে পরিণত হয়। আবার একটা হচ্ছে স্থিতিস্থাপক শিলার মধ্যে খুব ধীরে ধীরে কোনো স্প্রিংয়ের দৈর্ঘ্য সংকোচন অপসারণ, ভাই এটা স্প্রিংয়ের বিষয়, পরে আসবো, এটা এখন পড়াবো না। এখন পড়াবো মানে কি বলবো, এই একই জিনিস না, মানে স্প্রিংকে একটা স্প্রিংকে আমরা টান দিয়ে বাইরে থেকে যে শক্তি মানে আমি ইউজ করব, সেই স্প্রিংটা পূর্বের অবস্থায় আসতেও সেই সমান পরিমাণ শক্তি ব্যয় করবে। এটাই বলা হয়েছে। স্থিতিস্থাপক শিলার মধ্যে খুব ধীরে ধীরে কোনো স্প্রিংকে দৈর্ঘ্য প্রসঙ্গ সংকোচনে প্রত্যাবর্তী প্রক্রিয়া আরেকটি উদাহরণ। যেহেতু সম্প্রসারণের সময় স্প্রিংয়ের ওপর যে কাজ সম্পাদিত হয়, সংকোচনের সময় স্প্রিংও সেই পরিমাণ কাজ সম্পাদন করে। সম্প্রসারণের সময় আমি যে কাজ করেছি, সংকোচনের সময়ও স্প্রিং সেই কাজ করবে। এটাই বলা হয়েছে, আমি আগে তো বললাম। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না, হয় না। ইররিভার্সেবল, প্রকৃতিতে সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তনই হচ্ছে একমুখী বা অপ্রত্যাবর্তী। প্রকৃতিতে সব স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস পরিবর্তনই হচ্ছে একমুখী। রিভার্সেবল প্রসেস, আবার আমি কেমিস্ট্রিতে পড়েছিলাম যে সব কিছুই রিভার্সেবল, উপযুক্ত পরিবেশে সব কিছুই রিভার্সেবল। কিন্তু এখানে আমি ফিজিক্সে এসে পড়তেছি প্রকৃতিতে সব স্পন্টেনিয়াস রিয়াকশনই হচ্ছে রিভার্সেবল, একমুখী, কোনো রিভার্স হবে না, ফিরে আসবে না। যা গেছে তা গেছে, যে চলে গেছে সে চলে যাবে, ফিরে আর আসবে না সে। প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পার্থক্যটা এবার বলবো। প্রত্যাবর্তী প্রক্রিয়া অতি ধীর প্রক্রিয়ায় হয়, রিভার্সেবল প্রসেসটা একটু ধীর গতির হয়। পক্ষান্তরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটি দ্রুত প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ফাস্ট, অনেক দ্রুত হয়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ও একমুখী প্রক্রিয়া, কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, স্পন্টেনিয়াস ভাবে হয় না। একমুখী যে মানে রিভার্সেবল যে প্রসেসটা ওইটা স্বতঃস্ফূর্ত না, স্পন্টেনিয়াস না। কিন্তু রিভার্সেবল যেটা একমুখী, যেটা অন্য শক্তিতে কনভার্ট হয়ে যাবে একদম, সেটা হচ্ছে আমার স্পন্টেনিয়াস প্রসেস। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। প্রত্যাবর্তী প্রক্রিয়া রিভার্সেবল প্রসেসে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। পক্ষান্তরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। এবার আমরা তাপ ইঞ্জিনের কথা বলবো। তাপ শক্তিকে কাজে পরিণত করব। তাপগতিবিদ্যায় আমরা প্রথম লাইনে কি পড়েছিলাম, তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক। তাপগতিবিদ্যায় যে শাখায় তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক, তাপের সাথে শক্তির সম্পর্ক আমরা আগে পেয়েছি, কিন্তু এবার তাপের সাথে আমি কাজ পাবো কিনা। তাপ থেকে আমি যান্ত্রিক শক্তি পাইছি কিনা, তাপের সাথে শক্তির খেলা শেষ, যান্ত্রিক শক্তির খেলা শেষ। এই যে
তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবো, 4জন সায়েন্টিস্ট বই লিখেছে, হয় না। তাপের সাথে যান্ত্রিক শক্তি, তাপের সাথে শক্তির কাজ শেষ, যান্ত্রিক শক্তির কাজ শেষ। এবার তাপ থেকে আমি কাজ পাবো কিনা সেটা কথা, তাপ থেকে আমি কাজ পাবো কিনা সেটা হচ্ছে কথা। দেখছো ফিল আসতেছে কিন্তু তাপ গতিবিদ্যার আস্তে আস্তে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি এই ক্লাসের রিক্যাপ করবো একটা, মানে এখন তো 6-7টা ক্লাস হয়ে গেল, তাই না? এই ক্লাসের রিক্যাপ করে আমি একটা 1 ঘন্টার ভিডিও আপলোড দেবো, সেখানে ফুল চ্যাপ্টারটা আমি 1 ঘন্টা পড়াবো, একদম একদম টু দ্য পয়েন্ট, ডিটেইলস, একদম খাটাখাটনি করে, ঠিক আছে। তাপ ইঞ্জিন এর কথা বলি, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে সেটা হচ্ছে তাপ ইঞ্জিন বলে। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। আবার বলি, যে যন্ত্র তাপ শক্তিকে কাজে রূপান্তর করবে, তাপ থেকে এবার আমরা কাজ পাচ্ছি। তাপ থেকে আমরা পাচ্ছিলাম আগে যান্ত্রিক শক্তি, সেটা পাই না, সম্পূর্ণরূপে আমি পাই না, বাট এবার তাপ থেকে আমি যান্ত্রিক শক্তি পাবো না, আমরা তাপ থেকে কাজ খুঁজে বের করবো। খেলা এবার হবে দাদা। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে তাই হচ্ছে তাপ ইঞ্জিন। ইঞ্জিন তাপ গ্রহণ করে করে তার তাপমাত্রা যে যে পরিবেশ বা সিস্টেম তাপ গ্রহণ করবে তাপ ইঞ্জিনের চেয়ে বেশি হবে। যে উৎস থেকে ইঞ্জিন তাপ গ্রহণ করবে এবং তাপমাত্রা যে পরিবেশ বা সিস্টেমে তাপ গ্রহণ করবে, কি বলছে রে, অর্থাৎ ইঞ্জিনটি উচ্চতর তাপমাত্রার কোনো উৎস থেকে তাপ গ্রহণ করে সেই তাপের খানিকটা কাজে রূপান্তর করে। ইঞ্জিনটি উচ্চতর তাপমাত্রার কোনো উৎস থেকে, সোর্স থেকে তাপ গ্রহণ করে খানিকটা কাজে রূপান্তর করবে, বাকিটা নিম্নতর তাপমাত্রা তাপগ্রাহকে বা সিঙ্কে ছেড়ে দিবে, আদি অবস্থায় ফিরে আসবে। তাপ ইঞ্জিন উচ্চতর তাপমাত্রার কোনো সোর্স থেকে তাপ গ্রহণ করবে। সাপোজ একটা সিস্টেম আমি বিবেচনা করলাম, এখানে আমার উচ্চতর একটা তাপমাত্রার একটা বস্তু আছে আর এখানে নিম্নতর তাপমাত্রার বস্তু আছে। এখন এই সিস্টেম আমার উচ্চতর তাপমাত্রার সিস্টেম থেকে তাপ গ্রহণ করবে, করে কিছুটা সে নিজে ইউজ করবে, নিজে ইউজ করে সেটা কাজে কনভার্ট করবে, এবং কিছু শক্তি সে যে তাপটা উচ্চতর উৎস থেকে শোষণ করছে, সিস্টেম সেই শোষিত তাপের কিছু অংশ কাজে পরিণত করবে এবং বাকি অংশ ওয়েস্ট বা বাই প্রোডাক্ট হিসেবে সিঙ্কে ফেলে দিবে। ভাবা যায় এটাই, সিঙ্কে ফেলে দিল। এবার আমরা আসবো হচ্ছে কার্নো ইঞ্জিনের কথা। কার্নো ইঞ্জিন একটা বিশাল জিনিস, ওই যে কার্নোর প্রসেস বললাম না, এই দৃশ্যকরণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় না, ওই আগে যে বলেছেন। কার্নো ইঞ্জিন, তাপ ইঞ্জিনের সাহায্যে তাপকে কাজে পরিণত করা যায়। তাপ ইঞ্জিনের সাহায্যে কি করা যায় ভাই? তাপকে আমি কাজে পরিণত করব। তাপ থেকে আমি আগে শক্তি পেতাম, যান্ত্রিক শক্তি। এই হচ্ছে আমি হাত ঘষতেছি, এ হচ্ছে আমার যান্ত্রিক শক্তি। বাইরে থেকে আমি নিজে কাজ করতেছি, আমার এনার্জি লাগতেছে, এটা হচ্ছে আমার যান্ত্রিক শক্তি। তাপ উৎপন্ন হচ্ছে আমার হাতের এখানে। এবার আমি এই তাপটা, যে তাপ এখানে তৈরি হয়েছে, এই তাপটা আমি এই তাপ দ্বারা আমি একটা কাজ করব, একটা বাল্ব জ্বালাবো। ভাই ভাই
এটাই হচ্ছে কার্নো ইঞ্জিন। তাপ ইঞ্জিনের সাহায্যে বা কার্নো ইঞ্জিনের সাহায্যে তাপকে কাজে কনভার্ট করব। দাদা, তাপকে কাজে কনভার্ট করব, বিষয়টা অত সহজ না। আসছি, দাঁড়াও। সাধারণত কোনো ইঞ্জিনে খুব বেশি সরবরাহকৃত তাপ শক্তির শতকরা 25% মাত্র কাজে রূপান্তর করা যায়। তাপের মাত্র 25% কাজে রূপান্তর করা যায়। কাজ খুব অল্প পায় তাপ থেকে। কার্নো ইঞ্জিন একটি আদর্শ ইঞ্জিনের ধারণা মাত্র, বাস্তবের কোনো পরিকল্পনা নেই। সিলিন্ডারের মধ্যে কার্যনির্বাহী বস্তু হিসেবে আদর্শ গ্যাস নেই হলো। দেখছো, এই কার্নো ইঞ্জিনও একটা অবাস্তব জিনিস। কার্নো ইঞ্জিনে ইউজড যে গ্যাসটা সেটাও আদর্শ, এটাও একটা আইডিয়াল জিনিস, নট ইন রিয়েল লাইফ। অবাস্তব জিনিস সব। সায়েন্স হচ্ছে এরকমই, মানে কিছু অবাস্তব জিনিস এখানে। তাপ উৎস, তাপ গ্রাহক, তাপ ধারণ ক্ষমতা বিশিষ্ট, উচ্চ তাপমাত্রা ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি উত্তপ্ত বস্তু যার টেম্পারেচারকে T1 বা উৎসের তাপমাত্রা ধরা হয়। উৎসের তাপমাত্রা হচ্ছে T1, আর তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। এবার কার্নো ইঞ্জিনের কথা আমরা বলবো। প্রথমে কার্নো ইঞ্জিনে কি হয় জানো? সমষ্ণ প্রসারণ হয়। আমি দেখাচ্ছি, তাহলে আমি দেখি নাকি। তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সমষ্ণ সংকোচন, তারপর আর লেখা আছে তো, এখানে দেখো। আমি খাতায় আঁকায় দেখাইতে পারতাম, বাট যেহেতু সবার বই আছে, why I will waste my time? খাতায় লিখতে অনেক টাইম লাগে ভাই, ক্যামেরা সুইচ করা লাগবে, খাতায় করা লাগবে, ঝামেলা আছে ভাই। ইজি দেখাচ্ছি, বই আছে, সবাই দাগায় নাও, লিখে নাও, ব্যাপার না, চিল। এটা হচ্ছে আমার সমষ্ণ প্রসারণ। এই যে এখান থেকে এখানে আসলো, এটা হচ্ছে আমার সমষ্ণ প্রসারণ। এখান থেকে এখানে হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রসারণ। এখান থেকে এখানে আমার হচ্ছে সমষ্ণ সংকোচন। এখান থেকে এখানে আমার হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে প্রথম দুইবার প্রসারণ হচ্ছে, সেটা কি কি? প্রথমে সমষ্ণ প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ। প্রথমবারে কি হচ্ছে? প্রসারণ হচ্ছে। প্রথম দুই স্টেপে প্রসারণ হবে। কার্নো ইঞ্জিনের প্রথম দুই স্টেপে প্রসারণ হচ্ছে। প্রথমে হচ্ছে সমষ্ণ প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরের দুই স্টেপে কি হচ্ছে? সংকোচন হচ্ছে। কি সংকোচন? প্রথমটা রুদ্ধতাপীয় সংকোচন, প্রথমটা সমষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপীয় সংকোচন। বুঝলে? আবার দেখো, দেখো, প্রথমে এখান থেকে এখানে হচ্ছে আমার সমষ্ণ প্রসারণ, যেহেতু কার্নো ইঞ্জিনে প্রথমে হয় হচ্ছে প্রসারণ। সো এইখান থেকে এখানে প্রসারণ হয়েছে, এখানে প্রসারণ হয়েছে, প্রথম দুইটা ধাপে। এখন প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরে কি হবে? লাস্ট দুইটা স্টেপ হচ্ছে, প্রথমে সংকোচন যেহেতু হয়েছে, তারপরে হবে প্রসারণ। তাহলে প্রথমে কি প্রসারণ হবে? সেটা হবে সমষ্ণ প্রসারণ। তারপরে কি হবে? রুদ্ধতাপীয়। ভাই লাস্টে সংকোচন হবে। আরে আমি নিজেই তো বলে দিই। পরের দুই স্টেপ হবে সংকোচন। প্রথমটা হচ্ছে সমষ্ণ সংকোচন, তারপরে রুদ্ধতাপীয় সংকোচন। ইজ ইট ক্লিয়ার? ইজ দিস ক্লিয়ার? এর থেকে আসো, চলো। এখন কথা হচ্ছে, কোন প্রসেসটা সব থেকে লার্জেস্ট? এর মধ্যে থেকে এই হচ্ছে প্রথম ধাপ, সমষ্ণ প্রসারণ। যেটা হয়, প্রসারণ হইতে বেশি ক্ষেত্রফল লাগে, এ কারণে প্রসারণ হয়েছে, দ্যাটস এর ক্ষেত্রফলটা সব থেকে বেশি, অনেক, কিন্তু অনেকটা।
এই যে লার্জেস্ট এ বি জিই ক্ষেত্রফল এ বি জিই, এই যে নীল অংশটুকু দেখাতে পারেন ঠিক সেইভাবে, নীল অংশটুকু হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রফল সব থেকে বেশি, তারপরে সব থেকে স্মলেস্ট ক্ষেত্রফল হচ্ছে এই যে রুদ্ধতাপীয় প্রসারণ, খুব ছোট একটা, এই যে অল্প হালকা হালকা সব থেকে ছোট। তারপরে হচ্ছে আমার সেকেন্ড লার্জেস্ট হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ প্রসারণ যেমন সব থেকে বড়, সমষ্ণ সংকোচন হচ্ছে তার থেকে হালকা একটু বড়, হালকা একটু ছোট, একদম ছোট না, হালকা ছোট। সেকেন্ড লার্জেস্ট, প্রথমটা হচ্ছে সব থেকে, সমষ্ণ প্রক্রিয়ায় যদি প্রসারণ হয় সেটা হবে লার্জেস্ট, সমষ্ণ প্রক্রিয়ায় যদি সংকোচন হয় সেটা হবে সেকেন্ড লার্জেস্ট। গেল, প্রায় শেষ আমাদের অধ্যায়, প্রায় শেষ। আমাদের ক্লাসটাও মেবি এবার শেষ করতে হবে, লাস্ট ক্লাসে আমরা শেষ করে দিব। যা যা বাকি আছে, রেফ্রিজারেটর বাকি আছে, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বাকি আছে, এইগুলো পড়ানো হয়ে গেলে শেষ। আমরা বেশি নাই এখানে, যদিও রেফ্রিজারেটরটা খুব একটা আসে না, মানে একটু জটিল একটা প্রসেস, আমরা তাও এখানে পড়াবো হালকা করে। সো সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, আমাদের ক্লাস।